আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। লেবাননে হিজবুল্লাহর 18টি আলাদা অপারেশনে ব্যাপক ইসরায়েলি সেনা হতাহত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির নাটকীয় মোড়, মাঝ আকাশে মুখোমুখি ইসরায়েল ইরান, অতঃপর যা ঘটল। 61% ইহুদিবাদী নিজেদেরকে পরাজিত ও অনিরাপদ ভাবছে, বলছে পরিসংখ্যান। নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েল আরও বেশি বিপদে পড়েছে, মার্কিন গণমাধ্যম নিউজ উইকের চাঞ্চল্যকর প্রতিবেদন। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে প্রশংসায় ভাসালো আফগানিস্তান। পাকিস্তানকে ইসরায়েলের বিরুদ্ধে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত, পাকিস্তানি পণ্ডিত। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান। জম্মু কাশ্মীরে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে এনসি কংগ্রেস জোট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠিন প্রতিরোধ করেছে। পাশাপাশি দখলদার বাহিনী তাদের ঘাঁটি, অবস্থান এবং বসতিগুলোকে ব্যাপক ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। গতকাল হিজবুল্লাহ ইসরায়েল এবং তার বাহিনীর বিরুদ্ধে কমপক্ষে 18টি আলাদা অপারেশন পরিচালনা করে। এসব অপারেশন ছিল ইসরায়েলি দখলদারির বর্বরতা এবং সীমা লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে। দুপুর 12:10 যখন একটি ইসরায়েলি দখলদার বাহিনী ব্লিদার খালেট শোয়েবে প্রবেশ করার চেষ্টা করেছিল, ইসলামিক প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ তাদের উপর কামান শেলের আক্রমণ চালায়। ফলে তারা পিছু হটে এবং এতে সেনা ও যুদ্ধযানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর 12:30 ম্যানোরা বসতিতে ইসরায়েলি দখলদার সেনাদের একটি সমাবেশের উপর একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ম্যানোরা বসতি থেকে যখন ইসরায়েলি দখলদার বাহিনী তাদের আহত এবং মৃত সেনাদের উদ্ধার করতে চেষ্টা করছিল, ইসলামিক প্রতিরোধ তাদের লক্ষ্য করে এবারও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 1:55 স্লোমি মারাগালিয়ট বসতিতে ইসরায়েলি দখলদার সৈন্যদের সমাবেশে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এরপর বেলা 3টায় আবারও ব্লিদার পূর্বে খালেদ শোয়েবে ইসরায়েলি দখলদার সৈন্যদের সমাবেশে আর্টিলারি, গোলাবারুদ হামলা চালানো হয়। বিকাল 4টায় হাইফার দক্ষিণে 7200 সেনা ইউনিট এবং পুনর্বাসন ঘাঁটিতে একটি ঝাঁক কামিকাজে ড্রোন সঠিকভাবে আঘাত করে। এরপর হাইফার ভেতরের বিস্ফোরক কারখানাকে লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। মা আলত তার্শিয়া বসতিতেও ইসরায়েলি দখলদার সৈন্যদের সমাবেশে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, এতেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির নাটকীয় মোড়, মাঝ আকাশে হলো ইসরায়েল ও ইরানের লড়াই। শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পরদিন তেহরান থেকে একটি বিমান লেবানন বা সিরিয়া যাচ্ছিল। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বাধার মুখে ইউটার্ন নিতে বাধ্য হয় ওই বিমান। নাটকীয় এই ঘটনার তথ্যে জানা গেছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের ডাটা থেকে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার গভীর রাতে ওই অভিযান শুরু করে ইসরায়েল, কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছে না তারা। অবস্থা বেগতিক দেখে এখন ইসরায়েল আবারও লেবাননে বিমান হামলা শুরু করেছে। তেহরান যাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনো রকম অস্ত্র সরবরাহ করতে না পারে, সেই লক্ষ্যে এগোচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আর এই জন্য লেবানন ও সিরিয়ার মধ্যবর্তী সব সামরিক ক্রসিংয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে একটি টানেলও। এছাড়া একটি বেসামরিক ক্রসিংয়ে হামলা করেছে তেল আবিব। বেসামরিক ব্যক্তিরা চলাফেরার জন্য ওই ক্রসিং ব্যবহার করে থাকেন। তবে ইসরায়েলের দাবি লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও ওই ক্রসিং ব্যবহার করছিল। এরপরে সেটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এমনকি বৈরুতের বেসামরিক বন্দর দিয়েও যেন ইরান কোনো অস্ত্র পাঠাতে না পারে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। দেশটি বলছে এই ধরনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে তারা। এরই মধ্যে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে দাবি করেছে ওই বিমানে করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই বাধা হয়ে দাঁড়ায় ইসরায়েলি বাহিনী। তারা ওই বিমানকে মাঝ আকাশ থেকে ফেরত পাঠায়। ঘটনাটি দুদিন আগের হলেও তার রেশ এখনো রয়েছে। ইরান থেকে ইসরায়েলে হামলা, তার পাল্টা লেবাননে ইসরায়েলের অভিযান এক সূত্রে গাঁথা।
61% ইসরায়েলি নিজেদেরকে পরাজিত ও অনিরাপদ ভাবছে, এমনটাই বলছে সাম্প্রতিক পরিসংখ্যান। একটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে দখলদার ইসরায়েলে বসবাসরত বেশিরভাগ বাসিন্দা নিজেদেরকে পরাজিত এবং অনিরাপদ ভাবছে। ইসরায়েলি টিভি চ্যানেল ঘোষণা করেছে 61% সাধারণ মানুষ মনে করে তারা ইসরায়েলে নিরাপদ নয়। ইসরায়েলি টিভিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, জরিপের ফলাফলে দেখা যাচ্ছে 35% ইসরায়েলি বিশ্বাস করে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েল হেরে গেছে। এই জরিপ আরো বলছে অধিকৃত অঞ্চলে বসবাসকারী 41% ইসরায়েলি জানিয়েছে সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে গেছে। 86% ইসরায়েলি ঘোষণা করেছে তারা যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার পার্শ্ববর্তী শহরগুলোতে আর ফিরে যেতে ইচ্ছুক নয়। দৈনিক জামান জানিয়েছে গাজার বিরুদ্ধে যুদ্ধের প্রথম 6 মাসেই 5.5 লাখ ইসরায়েলি অধিকৃত অঞ্চল ত্যাগ করেছে। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বন্দ্বের কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে ইসরায়েল দীর্ঘস্থায়ী হবে না, একটা সময় ভেঙে পড়বে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহকে হত্যার পর কেন ইসরায়েলি শাসক গোষ্ঠী আরো নিরাপত্তাহীন হয়ে পড়ল তা নিয়ে আলোচনা করেছে একটি মার্কিন মিডিয়া। একটি প্রবন্ধে মার্কিন নিউজউইক উল্লেখ করেছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠী 27 সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শহীদ সায়েদ হাসান নাসরুল্লাহ হত্যার জন্য উদযাপন করেছে এবং গর্ববোধ করছে। এরপরে সংবাদ মাধ্যমটি লিখেছে, এই হত্যাকাণ্ড ইসরায়েলকে আরো অনেক বেশি বিপদে ফেলতে পারে এবং এই অঞ্চলটিকে আগের চেয়ে আরো বেশি অনিরাপদ এবং অস্থিতিশীল করে তুলেছে। পার্স টুডের মতে আমেরিকার এই গণমাধ্যম বলেছে, যদিও নাসরুল্লাহ ইসরায়েলিদের বিরুদ্ধে জ্বালাময় বক্তৃতা দিতেন এবং ইসরায়েলি শাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন, তবে তিনি একজন বিচক্ষণ এবং বাস্তববাদী নেতা ছিলেন। নিউজউইকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাসরুল্লাহর গাজা যুদ্ধের সময় তার এই বিচক্ষণ নীতি অব্যাহত রেখেছিলেন এবং অত্যন্ত সংযম প্রদর্শন করেছিলেন এবং লেবাননকে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে টেনে না নিয়ে প্রতিরোধকে জীবন্ত ও গতিশীল রাখার চেষ্টা করেছিলেন। এই আমেরিকার মিডিয়ার মতে নাসরুল্লাহর হত্যা কেবল হিজবুল্লাহকে পতনের দিকে নিয়ে যাবে না, বরং এটি সম্ভবত এই আন্দোলনকে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দেবে এবং ইসরায়েলি বিরুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক এবং আরো ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ বৃদ্ধি পাবে। প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে ইতিহাসে দেখা গেছে একজন স্বীকৃত নেতার অপসারণে প্রায়ই একটি অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেয় এবং আরো বিপজ্জনক উত্তরসূরির উত্থানের দিকে পরিচালিত করে। হাউজা নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক একটি ভিডিওতে আফগানিস্তানের সুন্নি পণ্ডিত শুক্রবারের নামাজের সময় হওয়া সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রশংসা করেছেন এবং বলেছেন ভিন্ন মত এবং অন্যান্য অবস্থানের পরেও ইরানের কার্যক্রম প্রশংসনীয়। আফগানিস্তানের এই পণ্ডিত বলেন, ইরান এই শতাব্দীর সবচেয়ে রক্তপিপাসু মানুষের উপর এমন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা তারা কখনো স্বপ্নেও ভাবেনি। তিনি তার শুক্রবারের নামাজের খুতবায় ইরানকে দখলদারদের উপর ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রশংসা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে রাজনৈতিক ভিন্নতার পরেও এই পদক্ষেপ প্রশংসনীয়। পণ্ডিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সতর্কতা এবং সিদ্ধান্ত এর প্রশংসা করেছেন। পাকিস্তানকে এখনই ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম হুজ্জাত আল ইসলাম সৈয়দ সাজিদ আলী নাকভি। তিনি বলেন, দখলদার শাসনের বর্বরতা এবং নির্যাতন 1 বছর ধরে প্যালেস্টাইনের নিরীহ জনগণের বিরুদ্ধে পাকিস্তানের মুসলিম জাতির হৃদয়কে আহত করে চলেছে এবং আমরা প্যালেস্টাইন এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জারি রাখব। তিনি বলেন, যদি সমস্ত মুসলিম দেশ একত্রিত হয় এবং প্যালেস্টাইন এবং লেবাননের সাহায্য করে, তাহলে সেই দিন খুব দূরে নয় যখন ইসরায়েল পরাজিত হবে এবং পবিত্র কুদস মুক্ত হবে। পাকিস্তানের জাতির কামনা হলো যে পাকিস্তান সরকার এই জায়নিস্ট নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় এবং উপযুক্ত অবস্থান গ্রহণ করুক। সৈয়দ সাজিদ আলী নাকভি ইসরায়েলি শাসনের বর্বরতা সম্পর্কে বলেন, গত বছর গাজায় দখলদার ইসরায়েলের অপরাধ হলো নিরীহ মানুষের গণহত্যা চালানো, যা আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই। গাজায় এই ট্র্যাজেডি মানবতাকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরো উল্লেখ করেন যে দখলদার ইসরায়েল হাজার হাজার মানুষকে শহীদ করেছে, যাদের মধ্যে অনেকেই নারী এবং শিশু। পশ্চিম সাম্রাজ্যবাদ ইসরায়েলকে সবচেয়ে আধুনিক অস্ত্র সরবরাহ করছে, তখন প্যালেস্টাইনিরা সবচেয়ে ভয়াবহ নৃশংসতার মধ্যেও এই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরোচিত হামলার বর্ষপূর্তিতে ইহুদিবাদী দেশটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।
সোমবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের দীর্ঘমেয়াদী গণহত্যা, দখলদারিত্ব এবং আক্রমণ নীতির কবর রচনার সময় এসেছে। এরদোগান বলেন, এটা ভুলে গেলে চলবে না যে ইসরায়েলকে শীঘ্রই বা ভবিষ্যতে এই গণহত্যার মূল্য দিতে হবে যা তারা 1 বছর ধরে চালিয়ে আসছে এবং এখনো অব্যাহত রেখেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, হিটলারকে মানবতার সাধারণ জোট যেভাবে থামিয়ে দিয়েছিল, নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ককেও একইভাবে বন্ধ হবে। যে বিশ্বে গাজা গণহত্যার জন্য কোনো হিসেব রাখা হয় না, সেখানে কখনো শান্তি পাওয়া যাবে না। এরদোগান জানান, তুরস্ক সবসময় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দাঁড়াবে, তার জন্য যত মূল্যই পরিশোধ করা লাগুক না কেন। এই সময় বিশ্বকে গাজার পক্ষে দাঁড়িয়ে সম্মানজনক অবস্থান তৈরির আহ্বানও জানান তুর্কি প্রেসিডেন্ট। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলের নির্বিচার হামলা নিহত হয়েছেন প্রায় 43,000 মানুষ, আহত হয়েছেন 1 লাখের বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের হামলায় গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তুচ্যুত। ধ্বংস হয়ে গেছে উপত্যকার বেশিরভাগ বাড়িঘর এবং অবকাঠামো। 370 ধারা প্রত্যাহারের পরে প্রথম বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়েছিল অধিকৃত জম্মু কাশ্মীরে। দীর্ঘ 10 বছর বাদে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়ালেও উপত্যকাবাসী স্পষ্টভাবে কোনো দলকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেননি এবং বিধানসভার পক্ষেই রায় দিয়েছেন। যদিও বিজেপির তুলনায় সরকার গঠনে অনেকটাই এগিয়ে রয়েছে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট। কংগ্রেস নেতৃত্ব আশাবাদী নির্দল এবং অন্যান্যদের সমর্থনে তারাই সরকার গড়বেন। বিজেপির নেতৃত্ব সরকার গঠনের আশা কার্যত ছেড়ে দিয়েছে। দীর্ঘ 10 বছর বাদে গত মাসেই 3 দফায় জম্মু কাশ্মীর বিধানসভার 90 আসনে ভোট গ্রহণ হয়েছিল। বিজেপির তরফ থেকে 370 ধারা প্রত্যাহারকে হাতিয়ার করে ভোট প্রচারে ঝাঁপানো হয়। কংগ্রেস এনসি জোটও 370 ধারা প্রত্যাহারের বিরোধিতায় সুর চড়িয়েছিলেন, তবে মেহবুবা মুফতি, পিডিপি এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আলাদা প্রার্থী দেয় রাজনৈতিক লাভের অঙ্ক কষেছিলেন অমিত শাহ, জেপি নাড্ডারা। কিন্তু শনিবার বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরোধী ভোট ভাগাভাগির কৌশল কাজে লাগেনি। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী জম্মু কাশ্মীরে এনসি কংগ্রেস জোট জিততে পারে 35 থেকে 45টি আসনে, বিজেপি পেতে পারে 24 থেকে 34টি আসন, পিডিপি পেতে পারে 4 থেকে 6টি আসন, আর অন্যান্যরা পেতে পারে 8 থেকে 23টি আসন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। লেবাননে হিজবুল্লাহর 18টি আলাদা অপারেশনে ব্যাপক ইসরায়েলি সেনা হতাহত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির নাটকীয় মোড়, মাঝ আকাশে মুখোমুখি ইসরায়েল ইরান, অতঃপর যা ঘটল। 61% ইহুদিবাদী নিজেদেরকে পরাজিত ও অনিরাপদ ভাবছে, বলছে পরিসংখ্যান। নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েল আরও বেশি বিপদে পড়েছে, মার্কিন গণমাধ্যম নিউজ উইকের চাঞ্চল্যকর প্রতিবেদন। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে প্রশংসায় ভাসালো আফগানিস্তান। পাকিস্তানকে ইসরায়েলের বিরুদ্ধে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত, পাকিস্তানি পণ্ডিত। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান। জম্মু কাশ্মীরে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে এনসি কংগ্রেস জোট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।